কাজ করো, এই যে পেঁয়াজগুলো কেটে দাও তো। আচ্ছা। বাবা বৌদি, কি ব্যাপার কে? তুমি হঠাৎ ডায়মন্ডকে হেল্প করছো যে? ওর ওই ঢপের চপের ব্যবসার লাভের থেকে তোমায় কিছু কমিশন দেবে নাকি? দিদি, তুই কাকে কি বলছিস? তুই জানিস না বৌদি আমাদের মায়ের মতো? এই চুপ কর তো, আমাকে বেশি জ্ঞান দিস না। হ্যাঁ বাবা ডায়মন্ড, তোর হাব ভাব দেখে মনে হচ্ছে তো তুই একেবারে যুদ্ধ জয় করতে যাচ্ছিস। হ্যাঁ রে দিদি, মানুষকে ভালো খাবার খাইয়ে খুশি করাটা তো যুদ্ধ জয়ের চেয়ে কম কিছু না, তাই না? আর ওই বিয়ে বাড়িতে কত সুন্দর সুন্দর কত ভালো ভালো স্টল থাকবে, সেখানে ডায়মন্ড বড়া পায়ের স্টলটা একটু একটু আলাদা করতে হবে, একটু অন্যরকম করতে হবে। কে বলতে পারে ওখান থেকে আমার আরো অনেক অনেক কাস্টমার এলো, আরো অনেক অনেক অর্ডার পেলাম। জয় গণপতি বাপ্পা। আপনি কি আজ আমাদের বাড়িতে বড়া পাওয়ার স্টল দিয়েছেন? তাই জন্যই আমি সকাল থেকে শুনছি যে আমাদের বাড়িতে নাকি বড়া পাওয়ার স্টল বসছে। এইবার বুঝলাম আপনি দোকান দিয়েছেন, রাইট? এই একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, হ্যাঁ রাখবেন তো প্লিজ? সেটা হলো আমি না আপনার আর আপনার এই বড়া পাওয়ার বিজনেসের একটা ব্লগ বানাবো। কে বলতে পারে আমি হয়তো আপনাকে ভাইরাল করে দিলাম। কিন্তু আপনার তো সেরকম ফলোয়ার নেই। নেই, কিন্তু আপনার ব্লগ বানালে নিশ্চয়ই আমার ফলোয়ার বেড়ে যাবে। মা চলো। না না, তুই যা, আমি একটু গুরু ম্যাডামের সাথে কথা বলে আসি। কি জায়গা দেখাবে? ফার্স্টে যাব জাহান কোষান কামান। দারোগা শেরখার তত্ত্বাবধানে হরবল্লভ দাসের অধীনে জনার্দন কর্মকার তৈরি করেছিলেন সেই কামানটা। 1637 সালে সেটা নির্মাণ করেছিলেন। সেই কামানটা এখনো রয়েছে। নেক্সট যাব আমি কাটরা মক্স। কাটরা মক্স বলতে মুর্শিদ কুলি খান, যার নামই মুর্শিদাবাদ। তারপরে যাব ফৌতি মসজিদ। ফৌতি মসজিদ বলতে ওটা সরফরাজ কার। তারপরে যাব কাঠগোলা বাগান। কাঠগোলা বাগান দেখার পরে ফিরবো নসিপুর রাজবাড়ি। তারপরে জগৎ সেটের বাড়ি, নসিপুর আখড়া। তারপরে যাব জাফরাগঞ্জ, মির্জাফরের কবরস্থান। তারপরে দেখাবো আজিমুন্নেসা বেগমের সমাধি। আজিমুন্নেসা বেগমের সমাধি দেখানোর পর আমি যাব হাজারদুয়ারি। হাজারদুয়ারি কমপ্লিট করার পর মোস্ট ইম্পর্টেন্ট আরামদায়ক প্লেস যেটা হচ্ছে মতিঝিল, যেখানে আমি থাকি। মুর্শিদাবাদ হস্তশিল্পেরও একটা বিশেষ জায়গা। মানে আমার ওখানে পাট চাষও যেমন হয়, সেরকম রেশম চাষও হয়। তো 2010-এর পরে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড। সেটা আমার লোকাল যে ডিআইসি অফিস, সেটার মাধ্যমে আমি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তো সেখান থেকে আমি ভাবতেও পারিনি কি আমি কখনো ফার্স্ট হয়ে যাব। মানে আমি সেখানে আমার নিজের বডির মাপে আমি একটা ফ্রক বানিয়েছিলাম। তার মধ্যে কোনো মেশিনের কোনো ছোঁয়া ছিল না, পুরোটাই হাতের, আর পুরোটাই আমি নিজে বসে বানিয়েছিলাম। আমার সময় লেগেছিল 15 দিন। তারপর ফার্স্ট হওয়ার পরে আমাকে মা অফিসে নিয়ে গেল। তখন একজন ম্যাডাম ছিলেন যিনি আমাকে অনেক বুঝিয়েছেন কি তোমার মা এত কিছু করছে, তোমার মা এখানে অ্যাওয়ার্ড পাচ্ছে, সেখানে অ্যাওয়ার্ড পাচ্ছে, তো তুমি এগুলো নিয়ে তুমি কেন এগোচ্ছ না? তো ম্যাডাম আমাকে এতটাই ভালোভাবে বোঝালেন কি এটার একটা ভালো ভবিষ্যৎ আছে। তো সেখান থেকে মনে হলো যে ঠিক আছে, দেখা যাক এটা কতটা সম্ভব হয়। কোনো গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে হবে না, কোনো কিছুর প্রয়োজন নেই। কতগুলো ক্রিমিনালকে আমরা এখান থেকে যেতে দিতে পারি না। উপর মহল থেকে অনেক চাপ আছে, বুঝতে পেরেছেন? ওদেরকে অ্যারেস্ট করতে হবে। আপনি বুঝতে পারছেন না, ভেতরে কাকুলি দেবী দুটো বাচ্চা রয়েছে। বাইরে আমাদের ফোর্সও রয়েছে, ওরা স্পেশালিস্ট। এই সব পজিশনের মুখোমুখি ওরা অনেকবার হয়েছে, প্রয়োজনে উড়িয়ে দেবে। কিন্তু স্যার, ব্যাপারটা তো সহজ নয়। ওরা সব পোর খাওয়া ক্রিমিনাল, আন্ডারওয়ার্ল্ডের লোকদের অপরক নিশানা, ডেঞ্জারাস ওরা সবাই। ভয় পাচ্ছ জাস্ট সান্নাল? তাহলে ডিউটি ছেড়ে দাও। এইসব অপদার্থদের রেখেছেন কেন? স্যার, চিৎকার করছো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সাসপেনশন লেটার টাইপ করব। কাজ থেকে তোমাকে সরিয়ে দেবো, তোমার চাকরি থাকবে না। বাড়িতে গিয়ে সংসার করতে হবে। বিহেভ ইয়োরসেলফ। কাটলো কি করে?
কাটলো কি করে? আমার হাত কেটেছে, আমি দেখিনি, আমি জানতাম না। কেটে গেছে হয়তো কোনোভাবে। তোমার হাত কেটে গেল, তুমি বুঝতেও পারলে না? না সত্যি, এ তো সামান্য কেটেছে, এত বড় গুলি হজম করে নিলাম এটা আর কি। সত্যি আমি বুঝতে পারিনি। এসব থাক না, আমি বলছি আপনি ফ্রেশ হয়নি? তুমি সত্যি ছাদে ছিলে? হ্যাঁ, আমি সত্যি ছাদেই ছিলাম, আমি মিথ্যা কথা বলছি না, আপনি বিশ্বাস করুন। করলাম বিশ্বাস। আপনার সাথে একসাথে পথ হাঁটতে দেবেন? মিহির পাপাকে তো আমি এনে দিতে পারিনি, কিন্তু আমি মিহির ভালো লোক থেকে মিহির ভালো পাপা হতে পারি না? আমরা একটা মিষ্টি হ্যাপি ফ্যামিলি হয়ে যেতে পারি না মধুবনী? প্রথম কাছে এসেছি। অ্যাকচুয়ালি আপনাকে আমার থ্যাংক ইউ বলা উচিত। হ্যাঁ আমি জানি যে আপনি থ্যাংক ইউ শব্দটা এখন আর পছন্দ করেন না বন্ধুত্বে। কি ভালো লাগছে। আচ্ছা আমাদের কত কনফিডেন্ট, কত স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ হয়ে গেছে। আমি ওই বাড়িতে অলরেডি এক প্রস্থ হলুদ খেলেই এসেছি, তাও এখানে আসার পর না আবার খেলার লোভটা সামলাতে পারছি না। স্পেশালি রাইকে তো হলুদ আমি লাগাবো, দাও। তাহলে এবার তোমাকে হলুদ আমি মাখাবো আর আমি তোমাকে। আচ্ছা বেশি দেরি করা যাবে না কিন্তু, তোমরা যা হলুদ খেলার খেলে নাও, এরপর কিন্তু রায়ের মাথায় জল ঢালতে হবে। বৌমনি, হ্যাঁ কি বলো? নীলু কোথায় গো? এই যে ঝুলঝুলি দেবী, শুনে রাখো, এই বুবাইয়ের পড়াশোনা নিয়ে বাড়ির যত চিন্তা আছে সে চিন্তা তোমাদের নেই। আর ছেলে রাতের বেলা সেন্ট, লিপস্টিক, তারপরে মোবাইল নিয়ে বাড়ি ফিরছে না, পড়াশোনা করে বাড়ি ফিরছে, সেটা তোমাদের সহ্য হবে কেন? বাবা আমি কিন্তু বারবার বলছি, তুমি কিন্তু ওকে আস্কারা দিচ্ছ কিন্তু। চুপ কর, আমার সামনে গলা তুলে কথা বলবি না। বুঝবুক কোথাকার, ওর ফেল করা নিয়ে তুই জ্ঞান দিচ্ছিস? তুই কোথাকার দিগ্গজ রে? শুনে রাখ, ও অভিজিতের কাছে পড়তে যাবে, রাত্রির 12টা হোক 1টা হোক, ও পড়তে যাবে, আমি বলছি যাবে। শুনে রাখ, বাবা মা হয়তো কেউ দায়িত্ব নিতে পারিস নি তোরা, তা যে লোকটা দায়িত্ব নিচ্ছে তাকে দায়িত্বটা নিতে দে। উজবুক কোথাকার। ঠিক আছে, কাল থেকে একটা কথা বলবো না আমি বুবাইয়ের ব্যাপারে। কি এরকম গদ গদ মুখ করে তাকিয়ে আছো কেন? এক্ষুনি আবার একটা উল্টোপাল্টা স্বপ্ন দেখতে শুরু করবে, সমস্যা হয়ে যাবে। আবার তোমার কান ধরে তোমাকে বাস্তবে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই যে আপনি এক্ষুনি এত ভালো ভালো কথা বললেন, আর ফুলকি দাসকে দেখলেই বকুনি, তাই না?
পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী এই মুহূর্তে শুরু হতে চলেছে শঙ্খধ্বনি প্রতিযোগিতা। এই এলাকার যে সকল মা বোনেরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের আমি এই মুহূর্তে মণ্ডপে আসার জন্য আহ্বান জানাচ্ছি। রূপাইটা জ্বর হয়েছে রে, বাড়াইতে পারে নাই। আমি তো প্রতিযোগিতায় নাম দিয়েছি বলে ফলাই আসছি। বাসা গেলে আমার কপালে হাসে। তুই পূজা মণ্ডপে না আইলে প্রাইজ পাইবো কেডা? আর শঙ্খধ্বনি প্রতিযোগিতায় ফিফা তুই ফার্স্ট হবি, এই বছর তুই হবি না রে। ওই ভট্টাচার্য বাড়িতে ছোট পোলার ইয়ে হয়েছে না, সনাতন দাদার বউ। শুনলাম হেই নাকি খুব ভালো শঙ্খ বাজায়, আর এবার হেই নাকি প্রথম হইব। হ্যাঁ, তোমরা আসো চলে কইছো। দেখা যাক কে প্রথম হইব। প্রাইজ তো আমি লইব, তবেই যাও। এটাকে আমরা মানে অনেকেই ভাবছি যে কেন আমরা হাত দিয়ে মাখছি, কেন মানে কোনো মিক্সিতে দিচ্ছি না। সেটার কারণটা যে মিক্সি দিলে এটা প্রচন্ড পেস্ট হয়ে যাবে, মুখে প্রত্যেক কটা যে দানা যে টেক্সচারটা পাওয়া যাবে, ফ্লেভারটা বেটার লাগে। যে কারণে এটা কিন্তু মানে হাত দিয়ে করাটাই বেটার। বাঁচার জন্য খাওয়া এটা যেটা সেটা মানে আমার লাইফে এটা ঘটেছিল বলেই এটা আমি করতে পারছি। কারণ কেউ কেউ হয় হচ্ছে গিয়ে স্বভাব রাঁধুনি, আর কেউ কেউ হয় হচ্ছে অভাবে রাঁধুনি। আচ্ছা, তো আমি হচ্ছে গিয়ে অভাবে রাঁধুনি, কারণ আমি যখন আমার চাকরি সূত্রে বিদেশ যাই, প্রথম রাতেই আমাকে যখন রান্না করতে হয় তখন আমার হাতের কাছে আর বিশেষ কিছু ছিল না। আমি বিদেশের লোকদেরকে আলুর খোসা আর কি ভাজা করে খাইয়ে দিয়েছিলাম। তো সেটা তারা বুঝতে পারেনি যে আমি, তারা কি আর জানে না আলুর খোসা দিয়ে বানানো হয়েছে? হ্যাঁ, মানে বাঙালি রান্না তারা কি করে বুঝবে। একদিনে কি ঘাড় থেকে ভূত নেমে গেল নাকি? হ্যাঁ, কাল তো একেবারে দেবী সেজে ঘুরে বেড়াচ্ছিলে, আর তোমার ওই ছেলে শঙ্কর ভগবানের মন্দির বানিয়ে বসেছিল, আর তার মা নিজেকে একেবারে পার্বতী মনে করেছিল। ইন্দ্র, দেখো না বাবা নিচে মাকে নিয়ে কেমন উপহাস করছেন। তুমি যাও না, কিছু বলো ওনাকে। উনি জোরে জোরে বলছেন যাতে আমি শুনতে পাই। হ্যাঁ, তুমি তো শুনতে পাচ্ছ, তাহলে যাচ্ছ না কেন? যদি মায়ের জন্য কিছু বলতে যাই সাথী, তাহলে উল্টে বাবার হয়েই বলবে। তুমি তো জানো আজ কি হয়েছিল। সাথী, মা যদি আমার সঙ্গ দিত তাহলে আমি কিছু বলতে পারতাম। যার হয়ে লড়বো সেই যদি পাশে না থাকে তখন কি করব? তাও ইন্দ্র, কিছু একটা করো। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে থাকবে। একদিনে কি ঘাড় থেকে ভূত নেমে গেল নাকি? হ্যাঁ, কাল তো একেবারে দেবী সেজে ঘুরে বেড়াচ্ছিলে, আর তোমার ওই ছেলে শঙ্কর ভগবানের মন্দির বানিয়ে বসেছিল, আর তার মা নিজেকে একেবারে পার্বতী মনে করেছিল। ইন্দ্র, দেখো না বাবা নিচে মাকে নিয়ে কেমন উপহাস করছেন। তুমি যাও না, কিছু বলো ওনাকে। উনি জোরে জোরে বলছেন যাতে আমি শুনতে পাই। হ্যাঁ, তুমি তো শুনতে পাচ্ছ, তাহলে যাচ্ছ না কেন? যদি মায়ের জন্য কিছু বলতে যাই সাথী, তাহলে উল্টে বাবার হয়েই বলবে। তুমি তো জানো আজ কি হয়েছিল। সাথী, মা যদি আমার সঙ্গ দিত তাহলে আমি কিছু বলতে পারতাম। যার হয়ে লড়বো সেই যদি পাশে না থাকে তখন কি করব? তাও ইন্দ্র, কিছু একটা করো। ঠিক আছে, কিচ্ছু করতে হবে না, আমি যাচ্ছি। তুমি কোথাও যাবে না, চুপচাপ এখানে থাকবে। আসরিক শক্তিকে কেবল দৈব শক্তিই পরাজিত করতে পারে। মানুষের সামর্থ্যে এ সম্ভব নয়। কিন্তু মাতা, নিজের প্রজাদের এবং এই ধরিত্রীকে রক্ষা করাও তো আমার ধর্ম। আমি তো কেবল আমার ধর্ম পালন করছি। আমার ধর্ম পালনের জন্য আপনি কি আমায় কর্মে সফল হওয়ার আশীর্বাদ দেবেন না মাতা? নিশ্চয়ই। মানুষের জন্য কর্মই হলো প্রধান। রাজন, আমি আপনার কর্মনিষ্ঠায় অত্যন্ত প্রসন্ন হয়েছি, আর আপনার লক্ষ্য প্রাপ্তির জন্য আমি আপনাকে এক বিশেষ জ্ঞান প্রদান করছি।